বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ৫২ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করেছেন হাইকোর্ট। দীর্ঘ ২০ বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। রায়ে সন্তুষ্ট আসামিদের পক্ষের পরিবারও। বিস্তারিত আবু সাইদ ওপর রিপোর্টে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হন, আর আহত হন আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মী। আর এই ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করা হয়। তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। ২০০৭ সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও একটি তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ ৫২ জনকে আসামি করা হয়। ২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফ এর ডিজি রকিনুজ্জামান হায়দার সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়, আর তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ৬ বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতে রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলে এই পথ বেছে নিয়েছে। কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো, যেই ট্রায়াল আজকে ১৬ বছর, ২০০৮ সন থেকে আজকে ২০২৪, এই ১৬ বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকুনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। আর আইনজীবীরা বলছেন, জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে। এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। ২০০৪ সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি, কাউকে চিনতে পারেনি বলে রায়ে মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেওয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনায় প্রায় ২ যুগ ধরে ঝুলে থাকা মামলাটি বিচারিক আদালতে পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। রায়ের খবর পাওয়ার পরপরই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। রায়ের খবর পাওয়ার পরপরই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম
এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন। তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। এদিকে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনএসিপিটির এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ছাড়া কিছু মানুষকে সংস্কারের অধিকার কেউ দেয়নি। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য, আগামী দিনের জন্য, তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে গেল। এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য এই ধরনের চিন্তা করা হবে না, কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। সকালে খুলনার খানজাহান আলী থানা জামাতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, দেশ এখনো জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি, তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনার শাসনামলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে। দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। শ্বেতপত্র প্রতিবেদন হস্তান্তরের পর প্রেস সচিব জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এগুলো ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ অ্যাসেট এই কথাগুলো যা বললাম আপনার সাথে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3 রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 19 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ এই দিন ধার্য করেন। বিএনপি ও জামাতের আইনজীবীরা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে দেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে 3টি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। জলবায়ু পরিবর্তনের কারণে শীত মৌসুমেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাই ডেঙ্গুর পাশাপাশি এডিস মশা থেকে সংক্রমিত চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান, চলতি বছর এই রোগে প্রাণ গেছে 488 জনের। তাদের মধ্যে 173 জনের মৃত্যু হয় নভেম্বরে। নগরীর সিরটাপ মিলনায়তনে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভায় উঠে আসে এসব তথ্য। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সাধারণত শীত মৌসুমে থাকে না ডেঙ্গুর প্রকোপ, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়টাতে এসেও দেখা দিয়েছে ডেঙ্গু। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি এই দুটোই বাড়ছে ক্রমান্বয়ে। তাই এ নিয়ে সতর্কতামূলক সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। আমরা ভ্যাকসিনের ব্যাপারটা যেটা 6 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত ইন্দোনেশিয়া দিচ্ছে, যেহেতু এটা রেজাল্ট খুব ভালো, আমরা সেটা দাবি করতে পারি।
বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা মানছে না শীত গ্রীষ্ম। এখন আর ডেঙ্গুর সিজন নাই, সিজনাল ভেরিয়েশন চলে গেছে। এখন বর্ষাকালে যেমন আগে ডেঙ্গু হতো, এখন কিন্তু প্রতি মাসেই আমরা ডেঙ্গু পাচ্ছি এবং ডেঙ্গু শক সিনড্রোম, সিভিয়ার ডেঙ্গু এগুলো আমরা বেশি পাচ্ছি। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন বছরব্যাপী প্রজনন ও বংশবিস্তার করছে এডিস মশা, তাই শীতকালেও সতর্কতা জরুরি। ফুলের টবগুলো ভেঙে ফেলতে হবে যেখানে পানি জমে আছে। ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাবেন এবং ঘরের দরজা জানালা বন্ধ করে যদি একটু অ্যারোসল থাকে এগুলো দিয়ে দিলে তাহলে মশাগুলো মরে যাবে, আপনাকে আর কামড়াবে না। জ্বর, মাথা ব্যথা, বমি, শরীর ব্যথা ইত্যাদি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেবেন বা অথবা ডাক্তারের কাছে নেবেন। তারা বলছেন ডেঙ্গুর লক্ষণ থাকলেও রোগী তা ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত চিকিৎসা নিতে আসছেন না, ফলে বাড়ছে মৃত্যু। আমরা ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে দিয়ে তাকে যদি ফ্লুইড ম্যানেজমেন্ট করে আমরা যদি এই পেশেন্টকে সার্ভাইভ করাতে পারি তাহলে সে রিকভারি ফেজে চলে যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কার্যক্রম জুলাই গণঅভ্যুত্থানে অনেক অবদান রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সিপিডির 30 বছরের পথ চলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি সব সময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম বড় অবদান রেখেছে। 30 বছরের এই দীর্ঘ যাত্রায় দেশে এবং দেশের বাইরে সিপিডি একটি স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে একসাথে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যবৃন্দকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে এই মন্তব্য করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এ সময় 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন সেনাপ্রধান। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময়ে আইনজীবীকে হত্যার প্রতিবাদে শোক র্যালি ও বিক্ষোভ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সহ আইনজীবীরা। একই সঙ্গে ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার মামলায় আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত চিন্ময়কে হত্যা মামলায় 1 নম্বর আসামি করার দাবি করেন আইনজীবীরা। বিকেলে চট্টগ্রাম আইনজীবী সমিতির সামনে থেকে শোক র্যালি শুরু হয়। সেখান থেকে নগরের লালদিঘি, কোতোয়ালির মোড়, নিউ মার্কেট হয়ে আবারও আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজে চলাচল শুরু হয়েছে। সকাল 10টার থেকে প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWT ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 12 আউলিয়া নামে জাহাজটি। গত বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। সেদিন কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার কথা থাকলেও পর্যটক সংকটের কারণে যাত্রা বাতিল করা হয়।
আমরা সরকারের তরফ থেকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, যারা এই সেন্ট মার্টিন ভ্রমণ করবেন আমরা আপনাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সচেষ্ট আছি। আমরা বলবো হচ্ছে সরকারের কাছে আবেদন থাকবে যে হচ্ছে ঘোড়ার চর থেকে টেকনাফের শাহপুরের দিক থেকে ঘোড়ার চরটা খনন করে সহজেই হচ্ছে আমাদের যে পর্যটন যাতায়াতটা আর স্মুথ করা হোক। এবং পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন মন্ত্রণালয় ওনাদের অ্যানালাইসিস করে দেখেছে যে যদি পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা যায় বা পর্যটন কম্পারেটিভলি কম যায় তাহলে হয়তো সেখানে পরিবেশ মানে আরেকটু ভালো থাকবে আর কি। আসলে তাদেরকে চিহ্নিত করা দরকার। প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যারা পর্যটনে ব্যাঘাত ঘটবে তাদেরকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষ কখনো দুপক্ষের সংঘর্ষ ছিল না, ছিল সাতপন্থীদের একতরফা ও বর্বর আক্রমণ বলে দাবি করেছেন বাংলাদেশ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং তাবলিগ জামাতের একাংশের নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, সেদিনকার সংঘর্ষে দিল্লির মাওলানা সাদ সরাসরি জড়িত ছিল বলেও দাবি করা হলেও আওয়ামী লীগ সরকার তখন এর কোনো সুরা করেনি। তাই সেদিনের সেই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান ওলামায়ে কেরাম এবং তাবলিগ জামাতের নেতারা। এই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে, যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক। দুঃখজনক বিষয় হলো 2018 সালের 1 ডিসেম্বর সেই টঙ্গী ট্র্যাজেডির পিছনে দিল্লির মৌলানা সাদ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন। তার ইন্ধন, উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাদপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল। জমকালো আয়োজনে উন্মোচন করা হলো বিপিএল এর অফিসিয়াল মাস্কট ডানা 36। রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রথমবারের মতন সংযোজিত এই মাস্কট উন্মোচন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, নানা উদ্যোগের মাধ্যমে বিপিএলকে সারা দেশে ছড়িয়ে দিতে চায় বোর্ড। এসএম আরিফের রিপোর্ট। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে বছরব্যাপী তারুণ্যের উৎসব 2025 পালন করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এর শুরুটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল দিয়ে। 30 ডিসেম্বর শুরু হওয়া 11তম আসরকে ঘিরে ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি, যার মধ্যে অন্যতম মাস্কট। বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো এই ধারণা যোগ করেছে বোর্ড। ডানা 36 নামের এই মাস্কট এবার দর্শকদের সামনে উন্মোচন করা হয়েছে। সেই সাথে শুরু হয়েছে তারুণ্যের উৎসব 2025-এর সূচনাও। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবি সভাপতি, জানান সব পক্ষের সহযোগিতায় দারুণ একটি আসর উপহার দিতে চায় বর্তমান বোর্ড। নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। সো এখন সেটা একটু আগে বলেছি যে এটা আসলে আমরা যত দূর যাব, এগিয়ে যাব, ততটা বুঝতে পারবো যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি। বাট একটা স্টার্ট হলো, আমার মনে হয় যে এটা সমাপ্তি খুব সুন্দরভাবেই হবে। গণমাধ্যমের প্রশ্নে উঠে আসে সাকিব আল হাসানের না থাকার প্রসঙ্গ। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। চট্টগ্রাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের আগের পাওনা বুঝিয়ে দেননি। এই ব্যাপারে বোর্ড কাজ করছে বলেও জানান ফারুক আহমেদ। 4-5টা টিম তখন ছিল, তাদের কাছে এই সেম অ্যামাউন্টের টাকা বাকি ছিল, চিরং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি। বাট ওই বাকি টাকাটাতে এখনো পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।